শুভরাত্রি। আদর্শ খুব ছোট্ট একটি শব্দ, কিন্তু এর ব্যাপ্তি অনেক। দর্শক, তেমনি একজন আদর্শবান মানুষকে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি। তিনি সাংবাদিক, তিনি একজন গবেষক, তিনি একজন লেখক, আরও বহু পরিচয় রয়েছে। আজ আমরা সেই পরিচয়, সেই গল্প, সেই ইতিহাস জানব। সাথে রয়েছে আমি, আহমদ সেলিম। ইকবাল ভাই, কেমন আছেন? জি, আল্লাহর মেহেরবানিতে আপনাদের দোয়ায় ভালো আছি। আপনার পুরো নাম মনসুর উদ্দিন আহমেদ ইকবাল। আমরা জানি আপনার জীবনের 57 বছর কেটে গেছে সাংবাদিকতার পেশায়। শুধু সাংবাদিক পেশার মধ্যেই আপনার জীবন সীমাবদ্ধ নয়। আপনি একজন আইনজীবী, আপনি একজন লেখক, আপনি একজন পরিবেশের একনিষ্ঠ কর্মী। আরও অনেক পরিচয় রয়েছে আপনার, বহুবর্ণিল একটা জীবন রয়েছে আপনার। প্রথমেই জানতে চাইব, জীবনের কততম সিঁড়ি অতিক্রম করেছেন বয়সের? বয়সের সিঁড়ি কতটুকু মারিয়ে এই পর্যায়ে এসেছেন? গত মাসে অর্থাৎ 2025 সালের 25 জানুয়ারি আমি 73তম জন্মদিন আমার পার হয়েছে। কোনো আনুষ্ঠানিকতা নাই, এটা একান্ত ঘরোয়া পরিবেশে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন জানেন যে আমার 73 বছর পার হয়েছে। তো আল্লাহর মেহেরবানিতে এখন 74 বছরে 74তম সিঁড়িতে। এর মধ্যে সাংবাদিকতায় আপনার কত বছর? সাংবাদিকতায় তো 57 বছর পার হয়ে গেছে। 57 বছর? জি। একটা মানুষের জীবনে সাংবাদিকতা একটি পেশা, 57 বছর আসলে একটি বড় একটি মাইল ফলক। এটি আমাদের সমাজের জন্য ইতিবাচক একটি বিষয়। তো আপনার শুরুটা হয়েছিল কত সালে সাংবাদিকতা? আমি 1968 সালে যখন হবিগঞ্জ বৃন্দাবন কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র, সবেমাত্র আইএ পাস করেছি। তো আমার এক বন্ধুর উৎসাহে সিলেট থেকে প্রকাশিত দেশের প্রাচীনতম সাপ্তাহিক যুগবেদীর হবিগঞ্জ প্রতিনিধি হওয়ার জন্য আবেদন করেছিলাম। তো কর্তৃপক্ষ, আমি এই আবেদন করার প্রেক্ষিতে ওনারা আমাকে সাপ্তাহিক যুগবেদী এবং সাথে সাথে তাদের ইংরেজি প্রকাশনা উইকলি ইস্টার্ন হেরাল্ড পত্রিকারও প্রতিনিধি হিসাবে আমার কাছে একটা নিয়োগপত্র পাঠিয়েছিলেন। সেই থেকে আমার শুরু। আর এরপর 1969 সালে আমি দৈনিক ইত্তেফাকের সাথে সম্পৃক্ত হই এবং অদ্যাবধি 56 বছর হয়ে গেছে ইত্তেফাকের সাথে আমি এটার সাথে জড়িত আছি এখন পর্যন্ত। আর মাঝে বাংলাদেশ টেলিভিশনেও আমি 18 বছর হবিগঞ্জ প্রতিনিধি। তখন এই সমস্ত বেসরকারি টেলিভিশন চ্যানেল ছিল না, কেবলমাত্র সরকারি টিভি, ওইটা তো আমি কাজ করেছি। কত সাল থেকে কত সাল? এটা 1986 থেকে 2002, আবার 2007-08। ইকবাল ভাই, আপনার যে সময় থেকে সাংবাদিকতা শুরু, সেই সময় কিন্তু আমার জন্ম হয়নি। তো স্বাভাবিকভাবেই আমার কৌতূহল বেশি জানার। এটা আমার সৌভাগ্য, আপনার মতো মানুষের পাশে বসে আমি আপনার সাথে কথা বলছি। এটা সত্যি নতুন একজন সংবাদকর্মী হিসেবে আমার জন্য অনেক বড় একটি পাওয়া। যেটি বলছিলাম ইকবাল ভাই, সেই সময়ের সাংবাদিকতা, সেই সময়ের সংবাদপত্র, সেই সময়ের টেলিভিশন, আর আজকের যে সময়, অর্থাৎ এখন কৃত্রিম বুদ্ধিমত্তার একটা যুগের সূচনা হয়েছে। এই যে একটা যুগের সূচনা, আর সেই সময় 68-61 আপনার যে সূচনা হয় যে সময়টা, একটু সেই সময়ের সাংবাদিকতা সম্পর্কে একটু জানতে চাই। আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আরেকটা দুঃখ প্রকাশ করে আমার বলতে হয় যে সিলেটের ডাকের সাথে আমার সম্পর্কের কথা উল্লেখ করি নাই, হয়তো ভুলবশত। তাও তো 41 বছর। হ্যাঁ, আমরা জানি আপনি এই সিলেটের ডাকের সাথে আমার সম্পর্ক এর জন্মলগ্ন থেকেই। আমি এখনও ইত্তেফাকের যে নিউজ পাঠাই, একই নিউজ আমি সিলেটের ডাকেও পাঠাই। তো এটা একটা বিশেষ একটা কারণও আছে আপনাদের সাথে সম্পৃক্ত থাকা।
কারণ সিলেটের সাংবাদিকদের তাদের ব্যবহারের মাধুর্য, সাংবাদিকতায় উৎসাহ এবং আন্তরিকতা, কর্তব্যনিষ্ঠ, এই সমস্ত জিনিস আমাকে অত্যন্ত প্রেরণা দেয়। এবং আমি সবাইকে উদ্দেশ্য করে সবসময় বলি যে ভদ্রতা শিখতে বলে সিলেটের ডাকের সাংবাদিকদের সাথে পরিচয় থাকা দরকার তোমাদের। কারণ আমি এত বেশি আপ্লুত আপনাদের সাথে সম্পর্ক থাকার কারণে, আপনাদের ব্যবহারে। যারাই ছিলেন বিভিন্ন সময়ে, অনেকে নাই, এখন বিদেশে আছেন, যেমন আশিক ভাই নাই, মারা গেছেন। সাত্তার ভাই হয়তো ইংল্যান্ডে আছেন, দেখা হয়েছে। জুবাইর ভাই আছেন, আপনারা যারা আছেন, যখনই যারা ডেস্কে থাকেন তারা অত্যন্ত আন্তরিকতার সাথে আমার সাথে যোগাযোগ করে হবিগঞ্জের খবর নেওয়ার চেষ্টা করেন। আমি চেষ্টা করি রেসপন্ড করার, এবং আমার যে দায়িত্ব আছে সেটা আমি পালন করার চেষ্টা করি। তো সেই সম্পর্কের কারণেও আমি আসলে সাংবাদিকতা থেকে দূরে যেতে পারি না, এই ব্যক্তিগত একটা অনুভূতির কারণে। আর আমি যখন সাংবাদিকতা শুরু করেছিলাম তখন তো সেটা অন্য যুগ। তখন হবিগঞ্জ, আপনার তো হবিগঞ্জ জন্মস্থান হবিগঞ্জ, জন্মস্থান হবিগঞ্জ শহরে। যদিও আমাদের সেই শহরের চিত্র সেই সময় কেমন ছিল, সাংবাদিকতা কেমন ছিল, একটু যদি আমাদের। সেই সময় কোনো সাংবাদিকদের কোনো অর্গানাইজেশন ছিল না, অর্থাৎ প্রেস ক্লাব বলতে যা বোঝায় এই ধরনের কোনো সংগঠন ছিল না। আমরা বিচ্ছিন্নভাবে সবাই শুরু করেছিলাম। আর মুষ্টিমেয়, অর্থাৎ পাকিস্তান আমলের শেষ দিকে এই 4-5 জন সাংবাদিক সবাই যার যার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে সাংবাদিকতা করতাম। তো তখন তো এখনের মতো এত প্রযুক্তি ছিল না। খবর আমরা বাই পোস্টাল ইয়েতে আমরা খবর পাঠাতাম। অফিসে আসতো 2 দিন পরে বা 1 দিন পরে, পরের দিন বাসাই, এরপরের দিন ছাপা 3-4 দিন পরে। অর্থাৎ বাসি নিউজ বলতে পত্রিকা অফিসে যা বলা হয় সেই বাসি নিউজগুলোই কিন্তু মফস্বল থেকে আমরা পাঠানোর পরে কোনো সুযোগ ছিল না এটা রেগুলার, সঙ্গে সঙ্গে। এখন যে প্রম্পট, এখন তো টেলিভিশনে স্ক্রল দেখে অফিস থেকে অনেক সময় আমাদের ইত্তেফাক থেকে টেলিফোন করে ঘুম ভাঙায় সকালবেলা যে আপনার এলাকাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটু খবর নেন। তো ওই সময় তো এই সুযোগ ছিল না। আমরা বাই পোস্ট খবর পাঠাইছি, এগুলো ছাপা হয়েছে যতটুকু সম্ভব। একটা ছবি পাঠানো আমাদের জন্য সমস্যা ছিল, ক্যামেরা ছিল না। স্টুডেন্ট লাইফে তো ক্যামেরার মালিক হওয়ার সুযোগ ছিল না। স্টুডিওর ফটোগ্রাফারকে নিতে হতো ভাড়া করে, তো বেশি টাকা লাগতো না, 25-30 টাকা দিলে ওই একটা স্ন্যাপ ওনাকে দিয়ে দেওয়ানো যেত। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ছবি উনি প্রিন্ট করে দিতেন, তারপরে ইনভলভের ভিতরে সযত্নে এটা আমরা পোস্ট করতাম। 3 দিন বা 4 দিন পরে পত্রিকায় হয়তো প্রকাশিত হতো। পরবর্তীতে তো টেলিপ্রিন্টার আসলো, ফ্যাক্স আসলো। আর বলা প্রয়োজন এটা হলো যে হবিগঞ্জের সাথে ঢাকার কোনো যোগাযোগ ছিল না। যোগাযোগ ছিল না বলতে টেলিযোগাযোগ, টেলিফোনে আমরা কোনো মেসেজ দেওয়াটা খুব দুষ্কর ছিল। এটা ভায়া সিলেট, হবিগঞ্জ থেকে ভায়া সিলেট অথবা হবিগঞ্জ থেকে কুমিল্লা হয়ে ফোন যেত। তো আমরা একটা বললে অফিসে আরেকটা বুঝতো। নিউজ দেখা যেত যে অনেক সময় বিকৃত হয়ে গেছে, যে এটা জায়গার নামে ভুল হইতো, সংখ্যা দিলে পরে ভুল হইতো। তো এটা ওই টেলিফোনে আমরা নিউজ খুব একটা পাঠাইতাম না, তারপরেও যদি সিরিয়াস কিছু ঘটতো তো আমরা পাঠাইতাম। পাঠাইতে গেলে অনেক সময় বিপত্তি ঘটতো। তারপরে আসলো টেলিগ্রাম, টরেটোকা, যেটা মোর্স লাইন, যেটা এটা এখনের জেনারেশনে তো এটা চিনবে না। হাতের আঙ্গুলের কারুকার্য ছিল। TNT অফিসের যে সমস্ত লোক যারা এগুলো পরিচালনা করতেন তারা অত্যন্ত এক্সপার্ট ছিলেন। তারা মেশিনের সাথে কথা বলতেন। আমরা যখন সংক্ষিপ্ত হয়তো একটা অ্যাক্সিডেন্টের খবর পাঠাইলাম, তখন উনি বলতো যে আমি পাঠাচ্ছি, আপনারা সবাই চুপ করে বসেন। আমরা দেখতাম যে তার কাজ কীভাবে করে। এটা এখন বলতে গেলে বা এটা যদি বোঝানো যেত, এখন আর কেউ এটা বুঝবে না। সে মেশিনের সাথে আঙ্গুল দিয়ে কথা বলতো, সিলেটে পাঠাতো মোর্স লাইনে, সিলেট থেকে আবার ওইটা ট্রান্সমিট দিত ঢাকাতে। তো ওইটা তো অনেক সময় ভুল হইতো, কিন্তু তারপর দেখা যেত যে তারা আঙ্গুল দিয়ে কথা বলছে, সে এইটা অকল্পনীয় ব্যাপার ছিল। এরপর টেলিপ্রিন্টার আসলো, ফ্যাক্স আসলো, ইন্টারনেটের যুগে প্রবেশ করছে। আমরা তো আসলে 4-5 স্টেপ আসছি। নদীর ওয়াটার লেভেল, ক্ষয় নদীতে বন্যা হতো ঘন ঘন। তো আমরা আসলে ওয়াটার লেভেলতে বুঝতাম না, আন্দাজ করে দিয়ে দিতাম যে 1 ফুট উপরে। SDOর বাংলা বা সার্কিট হাউস যখন পানিতে নিমজ্জিত হয়ে যেত, আমরা ধরে নিতাম যে 2 ফুট, ফ্লাড লেভেলের 2 ফুট উপরে ক্ষয় নদীর পানি প্রবাহিত হচ্ছে। তো এইভাবে আমরা ওই তখন কোনো পানি উন্নয়ন বোর্ডের কোনো অফিস ছিল না, কেউ এক্সপার্ট ছিল না, বলতে পারতো না। এমনিভাবে আন্দাজ করে নিজেদের ক্ষমতা অনুযায়ী, জ্ঞান অনুযায়ী যতটুকু সম্ভব খবর পাঠাবার চেষ্টা করতাম আর কি। আর এখন তো প্রযুক্তি এমন পর্যায়ে গেছে, এখন কিন্তু আসলে অনেক মাধ্যম, গণমাধ্যম তো 40টার উপরে টেলিভিশন, টিভি
তো আসছে, টিভি আমাদের কাজটা একটু কঠিন করে ফেলেছে। এরা সামান্য কিছু হইলে স্পট থেকে তারা পাঠিয়ে দেয়। পত্রিকা অফিসগুলো তো এখন ওই সঙ্গে সঙ্গে রেসপন্ড করে এবং আমাদেরকে তারা ইয়ে করে ইনফর্ম করে যে তাড়াতাড়ি নিউজটা দেন। তো আগে তো আমরা সন্ধ্যার সময় নিউজ পাঠাইতাম, ইভেন রাত 10টা 11টায় পাঠিয়ে লোক ধরাইতো। এখন পত্রিকার ওই যে কম্পিটিশনের কারণে তারা বিকাল এর ভিতরেই কাজ গুছাই ফেলে, এরপরে ঢাকা থেকে আবার বাসে সারা দেশে ছড়াই দেয়, হয়তো কোনো কোনো জায়গাতে বিমানে যায়। তারপরে আমি বলবো যে ওই সময়ে আমাদের যদিও মানে কমিউনিকেশন খারাপ ছিল, কিন্তু পত্রিকা কিন্তু রাত্রে 11টা 12টায় নিউজ পাঠাই আমরা ধরাইতে পারছি। কিন্তু এখন আমি বুঝি না যে এত প্রযুক্তির মাঝেও কেন তারা এত হুড়স্থুল করে, তাড়াহুড়া করে, আমাদেরকে সময় দেয় না যে বিকাল 3টার ভিতরে কাজ নিউজ পাঠাই দিয়েন বা সন্ধ্যার মধ্যে দিয়ে দিয়েন। সন্ধ্যার পরে দিলে পরে তারা নিতে চায় না অনেক সময়। তো এটা একটা সমস্যা আমাদের আছে আর কি। ইকবাল ভাই, আরও জানবো, কথায় কথায় আমরা অনেক কিছু জানবো। একটি বিষয় আপনি কিছুক্ষণ আগে যেটি বলেছেন যে সেই সময় 3-4 জন সাংবাদিক ছিলেন হবিগঞ্জে, আর এখন ওই প্রেস ক্লাবের, হবিগঞ্জ প্রেস ক্লাবের মেম্বার সংখ্যা এখন বর্তমানে হবিগঞ্জ প্রেস ক্লাবের সদস্য সংখ্যা 54 জন। তো অনেকে অপেক্ষমান সদস্য পদের জন্য। আর বিশেষ করে আমাদের হবিগঞ্জ থেকে দৈনিক পত্রিকা বের হয় বর্তমানে প্রায় 15টা দৈনিক পত্রিকা। আর সেই সময় তো পত্রিকা ছিল না। 82 সালে প্রথম হবিগঞ্জে মানে সাপ্তাহিক স্বাধিকার পত্রিকা মার্কেটে আসে। তারপরে আস্তে আস্তে ক্রমান্বয়ে এখন 15টা দৈনিক, এখন সাপ্তাহিক পত্রিকা নেই। আর ব্রিটিশ আমলে কয়েকটা পত্রিকা বের হতো, এগুলোর নাম এখন বলা সম্ভব না। পাকিস্তান আমলে কোনো সাপ্তাহিক পত্রিকা আমরা দেখি নাই। একটা মান্থলি পত্রিকা, মৌলিক গণতন্ত্রীদের মুখপত্র অভিযাত্রিক নামে একটা পত্রিকা বের হতো, এছাড়া আর কোনো পত্রিকা ছিল না। আর তখনকার সময় আজাদের রিপোর্টার, আমি ইত্তেফাকের রিপোর্টার, অবজারভারের আরেকজন ছিলেন, নাম কি মনে আছে? হ্যাঁ মনে আছে, আজাদের আমার ঘনিষ্ঠ বন্ধু, যার উৎসাহে আমি সাংবাদিকতা এসেছি, সে জীবিত নাই, নোমান চৌধুরী। সে পরবর্তীতে আজাদের স্টাফ রিপোর্টারের দায়িত্ব পালন করেছে। আবার পরবর্তীতে এরপরে হবে মানে এখন আছে অন্যজনের ব্যবস্থাপনায় চলছে। আরেকজন ছিলেন আব্দুল হাকিম চৌধুরী, অবজারভারের রিপোর্টার, অতি সম্প্রতি তিনি মারা গেছেন। আর মর্নিং নিউজের একজন ছিলেন পাকিস্তান আমলে শাহাবুদ্দিন আহমেদ, তিনিও জীবিত নেই। আমরা শ্রদ্ধা ভরে তাদের স্মরণ করছি। যেটি বলছিলাম ইকবাল ভাই, যে প্রযুক্তির সময় এখন আমরা আপনার মাধ্যমে সেকাল একাল দুটি বিষয়ে অনেক জিনিস জানতে পারলাম। প্রযুক্তি আমাদের জন্য কতটা আশীর্বাদ আমাদের গণমাধ্যমের জন্য? প্রযুক্তি এখন কিন্তু অনেক উৎকৃষ্ট মাধ্যম, আমরা খুব সহজে সংবাদ পেয়ে যাই, তথ্য পেয়ে যাই। উৎকৃষ্ট মাধ্যম তো আমার কাছে এটার মনে হয় যে এটা প্রযুক্তি আমাদেরকে কতটুকু দিয়েছে আমি জানি না, তবে সাংবাদিকতা এখন ভেজাল সৃষ্টি হয়েছে প্রযুক্তির কারণে। যেমন একটা গ্রামে কিংবা একটা উপজেলাতে 15 জন রিপোর্টার আছেন, একজনে নিউজ কালেক্ট করেন, বাকিজন 14 জনের নাম চেঞ্জ করে কম্পিউটারে কপি করে সেই ট্রু কপি সব পত্রিকাতে চলে যায়। ক্রিয়েটিভ কিছু আমি দেখি না, মানে খুশি হওয়ার মতো সাংবাদিকতা আমি কিছু দেখছি না, বা যে তার মেধা যে স্ফুরণ হবে লেখানোর মাধ্যমে সেটা এখন দেখা যায় না, এখন নকল। আর তাছাড়া কম্পিউটার থেকে অনেক সময় দেখা যায় যে নিউজ তুলে নামিয়ে এনে নিজের নাম দিয়ে অন্যত্র ছাড়া হয়। এমনকি আমার রিপোর্ট, আমি ইত্তেফাকে একটা রিপোর্ট প্রেরণ করেছি, অফিস থেকে আমাকে জানানো হয়েছে যে আগামীকাল আপনার রিপোর্ট যাবে। আমি একদিন আশ্চর্য হয়ে গেছি হবিগঞ্জে, যা পরের দিন পেপারের জন্য আমি অপেক্ষা করতেছি যে এই রিপোর্টটা আমার আসবে, ভালো একটা রিপোর্ট। কিন্তু দেখা যায় স্থানীয় একটা পত্রিকা, আমার দৈনিক পত্রিকা হবিগঞ্জে পৌঁছার আগে, ঢাকার থেকে পৌঁছার আগেই স্থানীয় একটা পত্রিকায় আমার রিপোর্ট। অর্থাৎ তিনি ইন্টারনেটের সুযোগ নিয়ে উনি ডাউনলোড করে আমার লেখাটা ওনার নাম দিয়ে ছাপিয়ে দিয়েছেন। আমি তো অবাক হয়ে গেছি যে আমার রিপোর্ট স্থানীয় পত্রিকায় তো আমি দেই নাই, তো এটা কীভাবে আসলো। তো এইভাবে দেখা যায় যে অনেক সময় যে মানে খবর চুরি সংবাদ, এটা প্রকৃত অর্থে সাংবাদিকতা বলে না এটা। আর অনেকে এখানে দেখা যায় যে একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার একটা ব্যাপার আছে। আমি সেটাই বলছিলাম, আপনি কিছুক্ষণ আগে বলছেন ক্রিয়েটিভিটি একটা যদি বিষয়। শিক্ষিত না হন তাহলে তো উনি সেন্টেন্স লিখতে ভুল করবেন, শব্দের মধ্যে প্রয়োগে ভুল করবেন, অনেক রকম ভুল দেখা যায়। আর নিজের লেখার ক্ষমতা অনেকের নাই,
অনেকের লেখার ক্ষমতা নাই, কিন্তু সাংবাদিক পরিচয় যাদের পত্রপত্রিকা টেলিভিশনের সাংবাদিক কিন্তু 2 লাইন খবর লেখার ক্ষমতা নাই, এটা বাস্তব সত্য। তো এই ব্যাপারে এটা জানি না এখন সংস্কার কমিশনে কী করবে, শিক্ষাগত যোগ্যতার কোনো মাপকাঠি দিবে কিনা। এটা তো সিলেটে কয়েকদিন আগে আমরা মিটিং করলাম, সংস্কার কমিশনের গণমাধ্যম সংস্কার কমিশনের যে লোকজন আসছিলেন ওনাদের নলেজে দেওয়া হচ্ছে যে মিনিমাম একটা কোয়ালিফিকেশন দেন, ঢাকায় মিনিমাম দেন, জেলা পর্যায়ে দেন, উপজেলাতে আরও একটু কম দেন। কিন্তু এখন দেখা যায় যে অর্ধশিক্ষিত অল্প শিক্ষিত লোকজন সাংবাদিকতার পরিচয় দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো এটা আমাদের জন্য অশনি সংকেত। আসলে ইকবাল ভাই, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। একটি বিষয় হচ্ছে যে গুড জার্নালিজম, ইয়েলো জার্নালিজম, দুটি বিষয় রয়েছে। তো আসলে সমাজের আপনার যে প্রাসঙ্গিক আলোচনার আমরা দেখি যে অনলাইন টেলিভিশন বলেন, পত্রিকা প্রিন্ট মিডিয়া বলেন, টেলিভিশন অনলাইনগুলো বলেন, এক্ষেত্রে ভালো যে মেধার যে একটা বিষয়, শিক্ষার যে একটা বিষয়, এই জায়গায় একটা অভাব রয়েছে কি না, আপনি কি মনে করেন? যে অভাব তো অবশ্যই রয়েছে। অবশ্য এর একটা কারণ আছে, অর্থনৈতিক কারণ। কারণ স্থানীয় পত্রিকাতে কাজ করে, ইভেন জাতীয় পত্রিকাতে কাজ করে কোনো সাংবাদিক তার সংসারের ব্যয় নির্বাহ করার মতো কোনো সুযোগ নাই। জাতীয় পত্রিকাতে 50 বছরের ঊর্ধ্বে কাজ করেও রিক্সা ভাড়াও তার জাতীয় পত্রিকা, স্বনামধন্য পত্রিকা দেশের। কিন্তু করেসপন্ডেন্ট যারা মফস্বল সাংবাদিক, যাদেরকে অনেকে কি বলবো অবহেলা করে বলেন হরিজন সম্প্রদায়, আর ঢাকাতে যারা আছেন তারা কুলীন সম্প্রদায়। তো এটা একটা আমাদের অভিমানের ব্যাপার আছে, ক্ষোভের ব্যাপার আছে। সেটা হলো যে ওয়েস্ট বোর্ডের নামে যে সুযোগ সুবিধা দেওয়া হয় সেটা ঢাকা ছাড়া আর অন্যান্য বড় বিভাগীয় সদরে সাংবাদিকরা সেই সুযোগটা পান কিনা আমি জানি না। তবে ঢাকার সাংবাদিকের বাইরে তারা বিভিন্ন নেতৃবৃন্দ তারা বিভিন্ন সময় বক্তব্য রেখেছেন যে মফস্বলের সাংবাদিক যারা মফস্বল, আমরা তো মফস্বলের সাংবাদিক, তো মফস্বল সাংবাদিকদের মানে সুযোগ দেওয়ার মানে তারা বলেন যে হ্যাঁ আপনারাও পাবেন, আমরা আসি আপনাদের সাথে। কিন্তু সুযোগ নেওয়ার বেলায় কিন্তু শুধু কুলীন যারা তারাই নেন, মফস্বলের কোনো সাংবাদিকদেরকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না, যে কারণে প্রকৃতভাবে পেশা হিসাবে অনেকে এটা গ্রহণ করতে পারেন না। এটা করার কোনো সুযোগ নাই, তার অন্য প্রফেশনের সাথে সম্পৃক্ততা থাকতেই হবে। যেমন আমি নিজে ছাত্র জীবনে সাংবাদিকতা শুরু করেছি, আমি তো কিছু পাওয়ার আশায় সাংবাদিকতা শুরু করে নাই, আমি সমাজকে বা জাতিকে দেওয়ার জন্য দায়বদ্ধতা থেকে আমি সাংবাদিকতা করে যাচ্ছি এবং স্টিল নাও আমি এটা কন্টিনিউ করতেছি। যে আমি একটা এক্সাম্পল স্থাপন করতে হবে যে সাংবাদিকদেরকে 100% সৎ হতে হবে তার কথায় কাজে। তো সেই সততা তো এখন কোথায় আছে আমি জানি না। অনেক কথাই আমরা শুনি, তো বলার মতন এটা জাতীয় পর্যায় থেকে শুরু করে নিচের গ্রাউন্ড লেভেল পর্যন্ত এটা একটা বেদি, একটা অসুস্থতার লক্ষণ। সাংবাদিকতার মাধ্যমে মানুষের রাতারাতি বড়লোক হওয়ার চেষ্টা করে অনেকে আছে, অনেক বিভিন্ন স্তরে বিভিন্ন জন মানুষ বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আসে। কেউ দেশ সেবার উদ্দেশ্য নিয়ে আসেন, আর কেউ আসেন যে এটা একটা আইডেন্টি কার্ড ব্যবহার করে আমি যে কোনো উপায়ে অবৈধভাবে অর্থ উপার্জন করব, সেই প্রচেষ্টায় অনেকে আসেন। তো সাংবাদিকতায় এই যে মেধার স্ফুরণ কীভাবে হবে, যদি পত্রিকা বা টেলিভিশন তারা যদি তাদেরকে এনকারেজ করতো, তার মানে সামাজিকভাবে অর্থনৈতিক নিরাপত্তা তাকে দিতে পারতো, তাহলে নিশ্চয়ই তিনি ফুল টাইম কাজ করতে উৎসাহ পেতেন। কিন্তু এখানে তো কোনো কিছু পাওয়া যায় না। এখানে পাইতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অবৈধ পন্থা অবলম্বন করতে হয়। তো এতে সাংবাদিকতা বিতর্কিত হয়, সংবাদপত্র বিতর্কিত হয়, উদ্দেশ্যমূলক নিউজ, বস্তুনিষ্ঠ সংবাদেরও অভাব দেখা যায়, অনেক রকম উদ্দেশ্যমূলক নিউজ। তো আমার মনে হয় এই সমস্ত ব্যাপারে আমাদের জাতীয়ভাবে সবার চিন্তা করা উচিত। এই জায়গায় মালিক পক্ষের একটা দায় রয়েছে। মালিক পক্ষের তো অবশ্যই দায় রয়েছে। মালিক পক্ষ অ্যাভয়েড করে টোটালি, তারা মালিক পক্ষ কোনো সময় মানে নিজের স্টাফ কারা তাদের সাথে পরিচিত হওয়ারও প্রয়োজন মনে করেন না। যে ফিল্ডে কাজ করেন কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার তারা দেয় না, আর যদি বেশি অসুবিধা দেখে তাহলে আপনার প্রয়োজন নাই এতটুকু জানিয়ে দেয়। তো যেহেতু অ্যাপয়েন্টমেন্ট লেটার নাই, এই রিপোর্টারের কিছু করার থাকে না, পত্রিকাটা ছেড়ে দিতে হয়। অনেকে দেখা যায় যে একটা থেকে আরেকটা পত্রিকাতে মানে যাচ্ছেন, কিন্তু তার স্থায়িত্ব হচ্ছে না। আমি কীভাবে যেন এই 56 বছর ইত্তেফাকে কাটিয়ে দিলেন একটা না, আমি আসি, তবে আমার এই মেন্টালিটি যে আর কি
আছেন না শুধু ইকবাল ভাই, আপনি তো নিয়মিত লিখছেন। আমি চেষ্টা আমরা করি। এই জন্য বলি যে আসলে আপনি আমাদের আপনার যে জীবন, আপনার যে আদর্শ আসলে অনুপ্রাণিত করে আমাদের মতো তরুণদের। এবং এটাও জানি যে হবিগঞ্জে একজন সৎ আদর্শ সাংবাদিক এর প্রতিকৃতি হিসেবে আপনাকে গণ্য করা হয়। ইকবাল ভাই, যেটি বলছিলাম, সংবাদপত্রের আহ, কমে যাচ্ছে, পাঠক কমে যাচ্ছে, সংবাদপত্রের চাহিদা কমে যাচ্ছে, আবেদন কমে যাচ্ছে। প্রযুক্তির এই সময়ে আসলে সংবাদপত্র কতটা সংকটে? হ্যাঁ, এটা তো সংকটটা আমাদের দৃশ্যমান। দৃশ্যমান যেমন মানে এখন তো প্রিন্ট মিডিয়াতে মানুষ, বিশেষ করে মানে ইয়ং জেনারেশন, তারা তো এটাতে সময় নষ্ট করতে চায় না। তাদের হাতে মোবাইল আছে, কম্পিউটার আছে, তারা এইগুলো নিয়ে ব্যস্ত থাকে ফুল টাইম সব কিছু। কিন্তু আমাদের বয়সে যারা আছে বা আমাদের পরবর্তীতে কিছু আছে মিডল ইস্ট, ওনারা প্রিন্ট মিডিয়ার মানে ছাড়তে পারছেন না। আর বিভিন্ন কারণে তো পত্রিকার সার্কুলেশন কমে গেছে। কোভিড-19 সময় আমরা দেখেছি যে পত্রিকাতে আছে, ভাইরাস আছে, কোভিডের ভাইরাস আছে, হ্যাঁ, এই অজুহাত দেখিয়ে পত্রিকা মানুষ মানে ভয় পেয়ে মানুষ পত্রিকা হাতে নেয় নাই। ইভেন আমার বাসাতে আমার ইত্তেফাকের জন্য আমার যেখানে আমি প্রতিদিন অপেক্ষা করি, কিন্তু দেখা যায় যে আমার পেপারগুলা সেন্সর করে, এই যে আমার পরিবারের সদস্যরা তারা এটাকে রাখা একদিন 2 দিন রাখে, অন্যত্র রাখা, তারপরে এটা ভাইরাস মুক্ত হয় কিনা আমি জানি না, তারপরেও তারা 2-3 দিন পরে আইনা পত্রিকা আমাকে দিত। তো এমনিভাবে দেখা গেছে যে সব পত্রিকার সার্কুলেশন মারাত্মকভাবে নিচে নেমে গেছে। তো এখন আবার সবাই রিগেন করার চেষ্টা করতেছে। তবে কথা হলো যে কথাটা আপনি বলছেন সেটা যে মালিক পক্ষের অনীহার কারণে এবং সারা দেশে কর্মরত সাংবাদিকদের প্রতি তাদের অবহেলার কারণে পত্রিকাগুলো প্রপারলি তাদের মানে মার্কেট খুঁজে পেতে একটু অসুবিধা হচ্ছে। এখন সার্কুলেশনের জন্য পত্রিকা অফিস থেকে তাগিদ দেওয়া হয়, যেটা আগে দেওয়া হয় না। কিন্তু সার্কুলেশন কীভাবে বাড়ানো যায় সেটা করতে গেলে তো অনেক ব্যাপার আছে, পরামর্শ করতে হবে, ফিল্ডে কীভাবে কাজ করতে হবে, বা বিক্রয় প্রতিনিধি আলাদাভাবে নিয়োগ করার প্রয়োজন আছে কি না, কমিশন ভিত্তিক, এগুলো যদি অথরিটি চিন্তা না করে তো করেসপন্ডেন্টে মার্কেট দেখবে কীভাবে? এইটা আসলে পত্রিকা অথরিটি অনীহা দেখানোটা উচিত না আমি মনে করি। ইকবাল ভাই, সিলেটের ডাক পত্রিকাকে ইত্তেফাক বলা হয় সিলেটের, আর সেই সিলেটের ডাকে আপনি জীবনের 41 বছর মনে হয়, যদি ভুল না হয়, 41 বছর কাটিয়ে দিয়েছেন। এই পত্রিকা, এই সংবাদপত্র সিলেটের মানুষের, সিলেট বিভাগের মানুষের কতটা অন্তরে ঠাঁই পেয়েছে, কতটা মুখপাত্র হয়েছে? আপনার কথার সাথে আমি সম্পূর্ণ একমত, এবং আমিও ওইটা মনে করি যে সিলেটের মানুষের বলতে গেলে বৃহত্তর সিলেট অঞ্চলের মানুষের সুখ দুঃখের সাথী সিলেটের ডাক। আর সিলেটের ডাকের যে সংবাদ সংগ্রহের যে প্রসেস, আমি তো এটার সাথে জড়িত। প্রত্যেক সাংবাদিক ডেস্কে যারা কাজ করেন তারা অত্যন্ত আন্তরিকতার সাথে আমার সাথে যোগাযোগ করছেন, হয়তো আমাদের ইন্টেরিয়রে আজমিরিগঞ্জ, বানিয়াচং উপজেলার বিভিন্ন কোনো খবর নিয়ে, কিন্তু তারা চেষ্টা করেন যে আমার সাথে কথা বলার পরেও আরও কোনো সোর্স আছে কিনা এটা থেকে অথেন্টিসিটি যাচাই করার জন্য। এটা আমিও এনকারেজ করি, আমিও চেষ্টা করি যে যতটুকু সম্ভব বস্তুনিষ্ঠ সংবাদ দিতে হবে। এবং একটা বস্তুনিষ্ঠ সংবাদের জন্য সিলেটের ডাকের ডেস্কে যারা কাজ করেন, স্টাফ রিপোর্টার বা সিনিয়র রিপোর্টার যারা আছেন, তারা যে কী পরিমাণ আন্তরিক সেটা বলার অপেক্ষা রাখে না। এটা আমি নিজে জানি, মানে তারা কতটুকু আন্তরিকতার সাথে এই মানে বৃহত্তর সিলেটের প্রত্যন্ত অঞ্চলের খবর সংগ্রহ করে সিলেটের ডাকের পাঠকদের জন্য পরিবেশন করার ব্যাপারে এটা অত্যন্ত প্রশংসনীয়। আমি এটা জাতীয় পত্রিকাতেও দেখা যায় না। জাতীয় পত্রিকাতে অনেক সময় দেখা যায় যে দায় সারাভাবে তারা করে, কিন্তু সিলেটের ডাক কিন্তু গভীরে যাওয়ার চেষ্টা করে। নিউজটা কি, মেটার উৎপত্তি কোথায়, বা এটার কী অবস্থা সর্বশেষ সব কিছু জানানো। আমি অবশ্য ওই সিলেটের ডাকের এই যে আমি মনে করি না বাংলাদেশের ঢাকার বাইরে আর কোনো পত্রিকা এটা মেনটেন করে কিনা এই ধরনের। এখনও ভাই সিলেটে মানে যে কোনো সংগঠন যতক্ষণ পর্যন্ত সিলেটের ডাকে তার সংবাদটা না আসে, প্রকাশিত না হয়, একটা আপনাদের সময় আপনাদের মতো মানুষের হাত ধরেই কিন্তু আজকের অবস্থানে এবং মানুষের অন্তরে ঠাঁই করে নেওয়া। যেটি বলছিলাম ইকবাল ভাই, পেশাদার এবং প্রশিক্ষিত সাংবাদিকদের কতটা প্রয়োজন আসলে আমাদের মূলধারায় সাংবাদিকতা? যেটা এটা তো অবশ্যই প্রশিক্ষণের তো কোনো বিকল্প নাই,
কারণ দেখি যে স্থানীয় সাংবাদিকরা অনেক যারা আমাদের তরুণদের একাংশ তারা আসলে সিরিয়াস না। আর যেটা বললাম যে শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে অনেকের দুর্বলতা থাকায় তার পক্ষে অ্যাকুরেট শব্দ প্রয়োগ বা সেন্টেন্স তৈরি করা বা নিউজ একটা তৈরি করা, নতুনত্ব প্রতিদিন নিজের আবিষ্কার করা বা একটা এক্সক্লুসিভ নিউজ অনুসন্ধানী রিপোর্ট তৈরি করা, এগুলোতে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি নামকা অবস্থায়। যেমন এটা বললে হয়তো অত্যুক্তি হবে না, আমাদের এখানে যে 15টা পেপার আছে সবার সাথে সুসম্পর্ক, পত্রিকাগুলোর সার্কুলেশনও মোটামুটি অনেকগুলোর ভালো, কিন্তু নিউজের একটা গতানুগতিকতা, একটা পত্রিকা পড়লে পরে কিন্তু সবটি পত্রিকার নিউজের পাওয়া যায়, অনুরূপ নিউজ, হয়তো হেডলাইনে চেঞ্জ বা ফার্স্ট পেজেরটা লাস্ট পেজ, লাস্ট পেজেরটা ফার্স্ট পেজ, কিন্তু নিউজে প্রায় একই, মানে এটার মধ্যে বৈচিত্র্য পাওয়া যায় না। আর জাতীয় পত্রিকাগুলো দায় সারাভাবে পালানো এটা করে। আর রাজনীতি প্রবেশ করার কারণে তো সব পত্রিকাগুলোই অধিকাংশ জাতীয় পর্যায়ের আগে রাজনৈতিক দায়িত্ব পালন করেছে, যে কারণে প্রকৃত সত্য তো উদ্ঘাটিত হয় নাই। মানুষ যে একটা আশা করে দুর্নীতি, তারপরও উন্নয়ন, সমস্যার সম্ভাবনা, সব কিছুর মধ্যে একটা লুকোচুরি ব্যাপার ছিল। সেলফ ইম্পোজড আপনার সেন্সরশিপের কারণে অনেকে সত্য কথা লিখতে পারেন নাই, এটা অনেক ব্যাপার আছে। তো আমার মনে হয় আমাদের সতর্ক হওয়া উচিত, হইলে পরে নিশ্চয়ই ইনশাল্লাহ প্রিন্ট মিডিয়ার, আমি বিশ্বাস করি যে প্রিন্ট মিডিয়া যারা সাথে সম্পৃক্ত হয়েছেন সেই মানে তারা এই ধারাটা অব্যাহত রাখবেন। তবে এই জন্য কাজ করতে হবে। কারণ আমি দেখছি ওই যে ইংল্যান্ডে 57 দিন ছিলাম, বই একটা লিখেছি, তো ওইটার মধ্যে আমি দেখছি যে আপনার আমাদের যে নতুন জেনারেশন, এটা মধ্যে 4th জেনারেশন চলছে ইংল্যান্ডে, আমাদের মুরব্বী যারা গেছিলেন তারার পরবর্তীতে যারা, এরা তো দেশ সম্পর্কে চিন্তা করে না, দেশ সম্পর্কে জানারও চেষ্টা করে না। আমি ওইখানে ইংল্যান্ডে অনেক আমাদের বাংলা সংবাদপত্রের সাংবাদিকদের সাথে দেখা করেছি, তো দৈনিক পত্রিকা তো দেখি নাই, এখন বের হয় কিনা আমি জানি না, সাপ্তাহিক পত্রিকা এগুলো সব মোটামুটি রিচ, অনেক বড়, অনেক পেজ, কিন্তু ওই যে তারা বাংলাদেশের পত্রিকাগুলোর নিউজগুলো কালেক্ট করে তারা প্রিন্ট করেন, কিন্তু তারা বলছেন যে ওই যে প্রবীণ যারা তারা ছাড়া কেউ পড়ে না, নিউ জেনারেশনে বাংলা পত্রিকা পড়ে না বা পড়তে পারে না। বাংলা ভাষা সম্পর্কে অনেক আছে যে তার পারিবারিক ল্যাঙ্গুয়েজ ইংলিশ। তো আমাদের কেন একই অবস্থা এখন, এটা তো প্রযুক্তির কারণে তো সবাই কম্পিউটার মোবাইল নিয়ে ব্যস্ত, পত্রিকা পড়তে চায় না। আমি দেখছি পত্রিকা পড়ার জন্য মানুষকে উৎসাহী করানো প্রয়োজন, এবং একটা এই ধরনের একটা পরিকল্পনা নিয়ে না এগিয়ে গেলে প্রিন্ট মিডিয়া আগামীতে আরও বিপদের সম্মুখীন হবে বলে আমি আশঙ্কা করি। সাংবাদিকতায় অনুসন্ধানী সাংবাদিকতা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা লক্ষ্য করি আপনি 73 বছরে এই সময়ে এসেও নিয়মিত সংবাদ লিখছেন, অনুসন্ধানী সাংবাদিকতা করছেন। বর্তমান যে তরুণরা সাংবাদিকতা করছেন অথবা এই পেশার সাথে যুক্ত রয়েছেন, অনুসন্ধানী সাংবাদিকতা কেন দরকার? অনুসন্ধানী সাংবাদিকতা তো অবশ্যই একটা প্রয়োজনীয় ব্যাপার, কারণ ভিতরে না গেলে তো অনেক কিছু জানা যায় না। এত বড় বড় দুর্নীতির খবর সব মানে ফাইল ছাপা হয়ে রয়েছে। এখন সাংবাদিক যদি এটা খুঁজে বের না করেন তাহলে তো বের করবে কে? আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এতটুকুই দেখেছি যে আমাদের এখানে যেমন হবিগঞ্জে অনেক মানে বেসরকারি শিল্প প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে, অলিপুর শিল্পাঞ্চল, বিশেষ করে আপনার হবিগঞ্জের লাস্ট মানে বর্ডার টুয়ার্ডস সিলেট পর্যন্ত, শেরপুর থেকে হবিগঞ্জের অলিপুর মাধবপুর পর্যন্ত শতাধিক শিল্প প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে। তো এইগুলোর ক্ষেত্র রয়েছে অনুসন্ধানী সাংবাদিকতা। জি, ইন্ডাস্ট্রিয়াল পলিউশন যেটার কারণে আমাদের সব মানে জীববৈচিত্র্য, ফসলের জমি, মাছ সম্পদ এগুলো বিনষ্ট হয়ে যাচ্ছে। একদিকে প্রোডাকশন হচ্ছে, বিদেশে এক্সপোর্ট হচ্ছে, কিন্তু এর উল্টা দিকে আমাদের যে জাতীয়ভাবে যে ক্ষতিটা হচ্ছে সেই ক্ষতিটা আমরা তুলে ধরতে পারছি না। তুলে ধরছি আমরা, কিন্তু খুব কম, বিচ্ছিন্নভাবে। কেউ ফিল্ডে যেতে চায় না। ফিল্ডে গেলে দেখবে তারা বড় বড় শিল্প প্রতিষ্ঠানের থেকে যে বর্জ্যটা বের হয়, ইন্ডাস্ট্রিয়াল পলিউশন যেটা, এই দূষিত পদার্থ এগুলো খাল বিল হয়ে একবারে হবিগঞ্জের, বিশেষ করে সুতাং নদী, সুতাং পার্শ্ববর্তী জমিতে সেচ কাজের জন্য যে পানি ব্যবহৃত হতো সেই পানি ব্যবহার করলে ধান মরে যায়। হবিগঞ্জের সিলেটের দিকে আমাদের যে শেরপুর থেকে উল্টো দিকে
মাধবপুর পর্যন্ত হবিগঞ্জের বিস্তীর্ণ এলাকা জুড়ে শত শত শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে, প্রতিষ্ঠিত হয়েছে গত 20-25 বছরে। এগুলোর মধ্যে দেশের খ্যাতনামা অধিকাংশ শিল্প প্রতিষ্ঠানে এসে গেছে। কিন্তু এর ভিতরের খবর হলো এই যে বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলোর থেকে তাদের যে ইন্ডাস্ট্রিয়াল পলিউশন, যেটা দূষিত বর্জ্য খালবিল হয়ে নদী নালা হয়ে মেঘনা নদী পর্যন্ত বিস্তৃত হচ্ছে, ওইদিকে পশ্চিমে মেঘনা পর্যন্ত। এই কারণে জীববৈচিত্র্য নষ্ট, মৎস্য সম্পদ নষ্ট, এবং এই পানি ব্যবহার করে যে সেচ কার্য করা হয়, সেই সেচ কার্যে এই পানির কারণে ফসল উৎপাদন হ্রাস পেয়েছে। আর হাঁস মুরগি যদি, গবাদি পশু যদি এই পানি পান করে, তাহলে সেগুলো মারা যাচ্ছে। তো বিশেষ করে যেটা বলছিলাম যে সুতাং নদী, এটা বাংলাদেশের 3টা দূষিত নদীর মধ্যে অন্যতম একটা। এটা 3টা নদীর মধ্যে লমনদহ, হারিদোয়া আর আমাদের সুতাং নদী। তো এটা একটা জরিপে হয়েছে, প্রমাণিত হয়েছে। তো এই সুতাং নদী অলরেডি ধ্বংস হয়ে গেছে আমরা বলবো। তো এইটার ব্যাপারে এখানে লেখালেখি করলে সারা বছরই লেখা যাবে। বড় বড় ইন্ডাস্ট্রিগুলোর থেকে এইগুলা বের হচ্ছে, কিন্তু এইগুলার পিছনে কারা? এখন স্থানীয়ভাবে কোনো লোকজন যদি প্রতিবাদ করে, তারা মিথ্যা মামলার শিকার হয়। তাদেরকে ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছেন উপরে, যারা বসে রয়েছেন, তারা তাদের পেটুয়া বাহিনী, স্থানীয়ভাবে কিছু মানুষও তারা সংগ্রহ করে রেখেছে। কোনো লোক এই শিল্প বর্জ্যের বিরুদ্ধে কথা বলতে পারে না। পরিবেশ আন্দোলনের কর্মীরা গেলে পরে হয়তো সাময়িকভাবে চাপা থাকে, তারপরে আবার সেই একই অবস্থা, খুবই খারাপ অবস্থা। তো এখানে অনুসন্ধানী সাংবাদিকতার তো প্রয়োজন আছে, বড় একটা ক্ষেত্র। এখানে লেখলে পরে এক নাগারে অনেক দিন লেখা যাবে। এছাড়াও তো অনেক কিছু আছে। হবিগঞ্জে তো আপনার আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন, প্রাকৃতিক সম্পদ আছে, আমাদের ইন্ডাস্ট্রি সহ অনেক কিছু আছে, চা বাগান আছে, রাবার বাগান আছে। এইগুলার যদি সাংবাদিকতা করে যদি কেউ আন্তরিকভাবে, তাহলে অনেক কিছু তুলে ধরার মতো ব্যাপার আছে, কিন্তু এইগুলা প্রকাশিত হচ্ছে না। আপনার আইন পেশা সম্পর্কে একটু জানতে চাই আমরা। আইন পেশা আসলে তো ওই যে মফস্বলের সাংবাদিকতা করতে গেলে পত্রিকা থেকে কিছু পাওয়া যায় না, যাতে সংসার চালানোর মতো দূরের কথা, রিক্সা ভাড়াও পাওয়া যায় না। এটা সত্য কথা। এটা আমি না, শুধু অনেক জাতীয় পত্রিকাতে এই অবস্থাটা আছে। তো একটা পেপার আমরা ফ্রি পাই, এতটুকুই। তবে মনের একটা খোরাক হলো এই যে আমি যদি একটা নিউজ দেই, তাহলে সেই নিউজটা হয়তো জনস্বার্থে কাজে লাগতে পারে। তো সেই স্যাটিসফ্যাকশন থেকে ছাত্র জীবনে যেটা শুরু করেছিলাম, এখনও এটা কন্টিনিউ করতেছি। তো যখন দেখলাম যে সাংবাদিকতা করে সাংসারিক দায়িত্ব, পারিবারিক দায়িত্ব পালন করা সম্ভব হবে না, তখন বাধ্য হয়েই লিগ্যাল প্রফেশনে যেতে হয়েছে। তো লিগ্যাল প্রফেশন, এটা অবশ্য আমার পারিবারিক ঐতিহ্য আছে। আমার পিতাও একজন আইনজীবী ছিলেন। 1940 থেকে 2003 পর্যন্ত 62 বছর উনি হবিগঞ্জে আইন ব্যবসা করেছেন। তো পিতার কে অনুসরণ করি অনেকটা আইন পেশায়। আর এটা স্বাধীন ব্যবসা, কারণ কোনো চাকরি করে তো সাংবাদিকতা করা যাবে না। যদি বদলিযোগ্য চাকরি হয়, তাহলে তো হবিগঞ্জের বাইরে চলে যেতে হবে। তবে আমি আসলে ছাত্র জীবন থেকে আমার একটা ছিল, স্বপ্ন ছিল যে আমি হবিগঞ্জ ছাড়বো না, হবিগঞ্জে আমাকে থাকতে হবে, কারণ হবিগঞ্জকে আমি অত্যন্ত ভালোবাসি। হবিগঞ্জের বাইরে আমি নিজেকে কোনো সময় কল্পনা করি নাই। ইভেন আমি ঢাকাতে যখন পড়াশোনা করেছি, তখনও আমি প্রতি সপ্তাহে বাসায় চলে আসতাম। আমার ভালো লাগতো না ঢাকাতে, আমার খুব অস্বস্তি লাগতো। আমি 70 থেকে 75 পর্যন্ত আমি ঢাকাতে স্টুডেন্ট ছিলাম, ইউনিভার্সিটিতে এবং ল পড়তে গিয়ে। কিন্তু আমি কোনো সময় চাকরির দরখাস্তও করি নাই। আর ওই সময় ওই ফাঁকে এর সাথে আমি ল কমপ্লিট করেছিলাম। 77 সালে হবিগঞ্জ বারে যোগদান করি। তো 77 সালে যোগদান করার পর এখন বলতে গেলে সিনিয়র হয়ে গেছি আইনজীবী হিসাবে। 698 জন লয়ার, 685 জন লয়ার হবিগঞ্জ বারে আছেন। তো আমার সিরিয়াল নাম্বার হচ্ছে 12। তো বলতে গেলে অনেকটা সিনিয়র হয়ে গেছি। আর জানি না, 48 বছর হয়েছে ওই প্রফেশনে। হয়তো বেঁচে থাকলে যদি আরও 2 বছর বাঁচি, তাহলে 50 বছর এখানে হবে। কারণ প্রেস ক্লাবের 50 বছর পূর্তি, এটা আমার দেখা যাওয়ার কথা ছিল না। আমার সঙ্গী যারা আমার হেল্প করছিল প্রেস ক্লাব করতে, তারা অনেকে জীবিত নাই। আমার বিশেষ করে আমার 2 ঘনিষ্ঠ বন্ধু, নোমান চৌধুরী, আমির হোসেন সহ আরও অনেক আছে। আমার ফাউন্ডার কমিটির 26 জনের মধ্যে 12 জন
কে আমরা হারিয়েছি গত 50 বছরে প্রেস ক্লাবের। তো আসলে ওই ওই কারণেই আসলে এই মানে সাংবাদিকতার সাথে আইন পেশারও একটা মিল রয়েছে। সেটা হলো এই যে সাংবাদিকতা এত সমাজসেবা, এটা প্রায়োরিটি দিতে হয়। তো আমি আইন পেশাটা তো একটা ইয়ে পেয়েছি, আনন্দ পেয়েছি। সেটা হলো এই আমি আমার সাংবাদিকতার যে নীতি আদর্শ সেটার প্রতিফলন আমার আইন ব্যবসায়ও করেছি। কারণ প্রফেশনালি আমার সম্পর্কে ইনশাল্লাহ আমার এলাকাতে বা হবিগঞ্জ জেলাতে কেউ খারাপ কিছু বলতে পারবে না। আমি লিগ্যাল প্রফেশন করেছি, মানুষকে লিগ্যাল এড দিয়েছি, কিন্তু কারো কাছ থেকে কোনো কিছু ডিমান্ড করে কোনো কিছু নাই আর্থিক। কেউ হয়তো কিছু দিতে গেলে ভদ্রতা করলে সেটা নিয়েছি, কিন্তু ওই যে দৌড়াদৌড়ি যেটা করে মানুষে সব কিছুতে, যে এই দিতে হবে সেই দিতে হবে। আমি কাজ করেছি, আগে কাজ ডিমান্ড ছিল না। জি, ডিমান্ড ছিল না, আমার কোনো ডিমান্ড ছিল না। এবং এটা আমার ইনশাল্লাহ এটা হয়তো আমার অজ্ঞাতে জিজ্ঞেস করলে আপনারা জানতে পারবেন যে লিগ্যাল প্রফেশন হিসাবে এটাও আমি একটা আদর্শ কায়েম করার চেষ্টা করেছি, যে আমাকে সৎ থাকতে হবে আমার প্রফেশনে। এখনও সাংবাদিকতায় আমি অনেস্ট, আমার প্রফেশনে আমি মূল পেশায় আমি ডিসঅনেস্টির সুযোগ আছে যথেষ্ট আইন পেশায়। তো আমি আশা করি সেই দিকে আমাকে স্পর্শ করতে পারে নাই। আমি আমার বিবেকের কাছে তাড়িত হয়ে আমি সবসময় সাবধান থাকার চেষ্টা করেছি, সৎভাবে চলার চেষ্টা করেছি। ইকবাল ভাই, আপনি সমাজকে অনেক কিছু দিয়েছেন, সমাজেরও একটা দায়বদ্ধতা রয়েছে। আমরা জানি মুসলিম সাহিত্য সংসদ থেকে মনে হয় 2022 সালে, সম্ভবত 22 সালে আপনাকে পদক দেওয়া হয়েছিল, স্বর্ণপদক। পরিবেশ নিয়েও আপনি কাজ করেছেন, স্কাউট নিয়েও কাজ করেছেন। তো আপনি একটু পরিবেশ, স্কাউট সম্পর্কে বা আপনার এই পদক সম্পর্কে যদি একটু সংক্ষিপ্তভাবে বলেন। জি, কেন দেওয়া হয়? ছোটোবেলা থেকে আমি স্কাউটিংয়ের সাথে জড়িত ছিলাম, স্কুল লাইফ থেকে। স্কুল লাইফে আমি 4 বার হবিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের পক্ষ থেকে স্কাউট র্যালি জাম্বুরিতে যোগদান করেছি। সর্বশেষ 1965-এ ব্রাহ্মণবাড়িয়াতে হবিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের স্কাউট দলনেতা হিসেবেও অংশগ্রহণ করেছি। কলেজে, বৃন্দাবনের যে কলেজে আমরা যখন পড়ি, 66-এ এসএসসি পাস করার পরে আমরা যখন কলেজে ভর্তি হই, তখন স্কাউটিং ছিল না কলেজে। আমরা স্থানীয়ভাবে ম্যানেজ করে তখন রোবার স্কাউটিংটা চালু করেছিলাম আমাদের কলেজের প্রিন্সিপালের সহযোগিতায়। তো আমরা যখন কলেজ থেকে বেরিয়ে গেছি তখন আবার এটা বন্ধ হয়ে গেছিলো। এখন তো রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে এখন রোবার স্কাউটিংটাকে এনকারেজ করা হয়। তো আমি আসলে ওই যে প্রেস ক্লাব করার সাথে সাথেই কিন্তু আমি হবিগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপ নামে একটা সংগঠন জন্ম দিই। আমি এটার ফাউন্ডার প্রেসিডেন্ট, আমার সেক্রেটারি মারা গেছেন। তো এইখানেও একটা রেকর্ড এটা হলো এই যে, আমি জানি না বৃহত্তর সিলেট অঞ্চলে মুক্ত স্কাউট গ্রুপের নামে কোনো পার্মানেন্ট কোনো ভবন আছে কিনা। এটা আমরা তদানীন্তন রাষ্ট্রপতি এরশাদ সাহেবের কাছ থেকে এটা উনি হবিগঞ্জে এসেছিলেন, ওনাকে স্কাউটদের অনুরোধে উনি আমাদেরকে একটা ভবন তৈরির ব্যবস্থা করে দিয়েছিলেন। এবং এটা হবিগঞ্জে 77 সালে আমরা এটা করেছিলাম। 7 মার্চ হবিগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা করেছিলাম। এখন এটারও প্রায় 48 বছর বোধহয় হয়ে গেছে। তো আগামীতে হয়তো 50 বছরের পূর্তি হবে। আর আমি আরেকটা সংগঠনের সাথে জড়িত আছি, আঞ্জুমান মফিদুল ইসলাম, হবিগঞ্জের এটা জেলার সভাপতি হিসাবে আছি। তো এটা একটা ধর্মীয় সামাজিক প্রতিষ্ঠান। এটা বেওয়ারিশ লাশ দাফন করি আমরা। গত 10 বছরে প্রায় 4 শতাধিক বেওয়ারিশ লাশ, ওই যে মহাসড়কে অ্যাক্সিডেন্টের, গুপ্ত ঘাতকের হাতে মৃত্যু, এই ধরনের ডেড বডি আমাদের কাছে আসতে পরে আমরা আমাদের কমিটির দায়িত্বপ্রাপ্ত লোকজনের মাধ্যমে লাশ ধর্মমতে, ইসলামী ধর্মমতে যারা আছেন মুসলমান, তাদেরকে দাফন করার ব্যবস্থা করি। তারপর আপনি বলছেন আরেকটা কোনটা সংগঠন, এই স্কাউট পরিবেশ, যে হ্যাঁ পরিবেশ আন্দোলন। আমরা মোটামুটি কিছু বলতে গেলে হবিগঞ্জে আমাদের অ্যাক্টিভিটিস খুব ভালো। আমি এটার সহসভাপতি, বাপার প্রেসিডেন্ট, আমার সহপাঠী অধ্যক্ষ আছেন ইকরামুল বাহাদুর সভাপতি, আর আরও অনেকে আছেন বাপার পরিবেশ কর্মী। আমরা হবিগঞ্জে অনেকগুলো বড় পুকুরকে রক্ষা করতে পেরেছি। প্রশাসনের বা ব্যক্তি উদ্যোগে যেগুলো ভরাট করে দখল, অবৈধ দখল বা ব্যক্তিগত উদ্যোগেও যারা ভরাট করার চেষ্টা করছে, এগুলো আমরা আটকিয়ে দিয়েছি। এবং হবিগঞ্জ তো আসলে একসময় পরিচিত ছিল পুকুরের শহর হিসাবে, কিন্তু এখন পুকুরের অস্তিত্ব অধিকাংশই বিলুপ্ত। এই গত পরশুদিনও আমরা শহরের প্রবেশ মুখে
একটা বড় পুকুরকে আমরা মানে আগেই করা হয়েছে, এখন এটার উন্নয়নের কাজ চলছে। এখানে মার্কেট বানানোর উদ্যোগ নেওয়া হয়েছিল ব্যক্তি স্বার্থে, আমরা এটা পরিবেশের পক্ষ থেকে এটা আপত্তি করাই পৌরসভা এখন এটাকে এখানে যেভাবে পুকুর ছিল সেভাবে, আগের ইয়েটাও ছিল পুকুরই, শহরের প্রবেশমুখে খুব সুন্দর, এখন এটা ওয়াকওয়ে সহ সুন্দর একটা বিউটিফিকেশনের কাজ মানে শুরু হয়েছে। তো এটা আমাদের সাকসেস। আমরা চেষ্টা করি মাঝে মাঝে ওই শিল্পাঞ্চলেও আমরা যাই, তো গেলে পরে আমরা যখন যাই তখন এদের এই কার্যকলাপটা, অবৈধ কার্যকলাপটা বন্ধ থাকে, কিন্তু তারপরেই আবার, কিন্তু এটা তো শুধু আমাদের দেখার ব্যাপার না, এটা মানুষের সচেতনতার প্রয়োজন, প্রশাসনের উদ্যোগের প্রয়োজন। যারা প্রশাসন, যাদের হাতে ল এনফোর্সিং এজেন্সি আছে, তারা তো দায়িত্বটা ঠিকমতো আমার মনে হয় পালন করেন না। আর জনপ্রতিনিধি যারা আগে ছিলেন তারা তো দেখেও না দেখার বান করছেন নানা কারণে, সেটা সহজেই বোধগম্য যে কেন এখন শিল্পাঞ্চল থেকে আয়ের একটা বড় মানে অংশ চলে যেত তো অনেক জনপ্রতিনিধির কাছে, যে কারণে তারা আপত্তি করে নাই। আর হবিগঞ্জে একসময় শিল্পায়ন হয়েছে ঠিকই প্রকাশ্যে, কিন্তু অন্তরালে আমাদের হবিগঞ্জের একটা বিস্তীর্ণ এলাকার মানুষ চরম স্বাস্থ্য ঝুঁকিতে সে মানে জীববৈচিত্র্য নষ্ট, ফসল নষ্ট। তো এই ব্যাপারে যদি অবিলম্বে কিছু না করা যায় তাহলে হবিগঞ্জের এক সময় তার যে ঐতিহ্য সব কিছুতে আঘাতপ্রাপ্ত হবে, এবং এই ব্যাপারে সবার সচেতনতা প্রয়োজন। ইকবাল ভাই, জীবনের সব ক্ষেত্রে আপনি সততা, নিষ্ঠা এবং আদর্শকে সবসময় গুরুত্ব দিয়েছেন, এবং জীবনের এই প্রান্তে এসেও এই শব্দগুলো বারবার উচ্চারিত হচ্ছে আপনার কথার মধ্য দিয়ে। শুধু সাংবাদিকতা নয়, যে কোনো পেশায় সততা, নিষ্ঠা, আদর্শ কেন দরকার? তরুণদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? আমি সবসময় আমার তরুণ সাংবাদিকদেরকে এই কথাই বলি যে একজন সাংবাদিকতা করতে গেলে তার প্রথম যে মানে এসেনশিয়াল বিষয়টা সেটা হলো সততা। কথায় কাজে একজন সাংবাদিক যদি অনেস্ট না হয় তাহলে সমাজ তো তার দ্বারা উপকৃত হতে পারবে না। তো এই লোভ থেকে অনেকেই কিন্তু নিজে না, সঙ্গত কারণেই, কারণ আমরা জাতীয় পর্যায়েও দেখি যে অনেক খ্যাতনামা সাংবাদিক শত কোটি, হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন শুধু কী বলবো মানে তেলবাজি, কোনো পার্টিকুলার রাজনৈতিক দলের বা ব্যক্তি বিশেষের চাটুকারিতা করে তারা সাংবাদিকতার যে নজির সৃষ্টি করেছেন, এটা আসলে অপসাংবাদিকতা। এটা আমাদেরকে খুশি করে নাই। আর স্বাভাবিকভাবে জাতীয় পর্যায়ে যদি একটা খারাপ জিনিস আমরা দেখি যে এনকারেজড, তাতে অনেকে এনকারেজড হয়, তখন এটা জেলা পর্যায়ে আসবে, আর জেলা পর্যায়ে থেকে এটা হচ্ছে উপজেলা পর্যায়ে আগে, স্বাধীনতার আগে আমরা ইভেন স্বাধীনতার পরেও অনেক উপজেলায় একজন সাংবাদিক খুঁজে পাই নাই। এখন দেখা যায় যে শতাধিক সাংবাদিক, 3-4টা প্রেস ক্লাব। এটা কিন্তু সারা বাংলায়, আমি মনে করি যে এটা শুধু হবিগঞ্জের দৃষ্টান্ত না, এটা সারা দেশেই এই পরিস্থিতি। সাংবাদিকতার একটা আইডি কার্ড নিয়ে যে কোনো অপকর্ম করা যায়, অনেক মানুষ মনে করে যে সে নিজে আইনের ঊর্ধ্বে। তো ফার্স্ট অফ অল একটা কথাই, আমার প্রথম এবং শেষ কথা একটাই, যে সাংবাদিকতা করুন বা অন্য প্রফেশনে থাকুন, আপনাকে সৎ থাকতে হবে, তাহলে হয়তো সুন্দর বাংলাদেশ বা সুন্দর সমাজ আমরা, যার স্বপ্ন আমাদের এই ছেলেরা, যে শিক্ষার্থীরা যে গত আগস্টে দেখিয়ে গেছে বৈষম্য বিরোধী আন্দোলন, এটা কিন্তু একটা সাধারণ ব্যাপার না, এটা বাংলাদেশ পৃথিবীতে ইতিহাসে একটা রেয়ার ঘটনা। যে সাধারণত সামরিক অভ্যুত্থান সেনাবাহিনী করে, ল এনফোর্সিং এজেন্সি যুদ্ধ করে, ক্ষমতা দখল করে, রাজনীতিবিদরা ক্ষমতা দখল করে, কিন্তু এখানে শিক্ষার্থী, এখানে 4 বছরের বাচ্চা থেকে শুরু করে 20-25 বছর পর্যন্ত শিক্ষার্থী যারা, এদের যে স্যাক্রিফাইস, এটা তো আমাদের একটা পথ প্রদর্শন করে গেছে তারা। এখন যদি আমরা এর সাথে বেইমানি করি, আবার সাবেক ঘূর্ণাবর্তে আমরা আবর্তিত হই, তাহলে তো মানে শহীদের আত্মা শান্তি পাবে না। তো আমি মনে করি, আমি আসলে কোনো রাজনৈতিক দলের সমর্থক না, কিন্তু দেশের সাধারণ নাগরিক হিসাবে যেটা আমি ফিল করি সেটা আমি বললাম, যে সর্বক্ষেত্রে আমাদের দুর্নীতির ঊর্ধ্বে যেতে হবে। এই জন্য দুর্নীতি বিরোধী আইনটা কিংবা ব্যবস্থা নেওয়ার ব্যাপারে রাষ্ট্র এবং সরকার মানে জনসাধারণকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, নতুবা কোনো উদ্দেশ্য সফল হবে না, এবং আমরা একটা পুরাতন আবর্তে মানে ঘুরতে থাকবো, আমাদের কোনো আশা নাই। তবুও আমি হতাশাবাদী নই, আমি আশাবাদী যে বাংলাদেশ নিশ্চয়ই তার ইপ্সিত পথে এগিয়ে যাবে, কারণ অনেক পরিবর্তন এসেছে।
আরও প্রয়োজন, সংস্কার প্রয়োজন। এটা আমি একজন সাধারণ নাগরিক হিসেবে এটা আমার। আমরাও প্রচণ্ড আশাবাদী আপনার মতো। একই সাথে আরেকটি বিষয়, এই আপনার কলমের মাধ্যমে, আপনার বহুবর্ণিল বর্ণাঢ্য সাংবাদিকতার মাধ্যমে আপনি যে সাংবাদিকতার মাধ্যমে যে বাংলাদেশ প্রত্যাশা করেছিলেন, সেই দেশ কি দৃশ্যমান? সেই স্বপ্ন কি আপনার মনে হয় যে আপনার যে দেশ চেয়েছিলেন, আপনার সততা আদর্শের যে একটি দেশ, আপনার চিন্তা চেতনা যে আদর্শ লালন করেন, সেটি কি দৃশ্যমান? আমার সেরকম একটি দেশ প্রতিষ্ঠিত হয়েছে? তবে সেই দেশ কি কত দূর? সেটা এখন কিছুটা দৃশ্যমান। এটা আমাদের পুরো লক্ষ্য অর্জিত হয় নাই। আমি হতাশাবাদী নই, প্রথমেই বলেছি আমি হতাশাবাদী নই, আমি আশাবাদী। হয়তো আমাদের নতুন জেনারেশন আমাদেরকে সেই পথে নিয়ে যাবে। তবে এর জন্য তো আরও হয়তো স্যাক্রিফাইস লাগবে। কিন্তু এখন ব্যবহার হচ্ছে এই যে বাংলাদেশের সম্পর্কে তো আমরা অনেক কিছু জানতাম না। এটা সেলফ ইম্পোজড যে সেন্সরশিপের কারণে $234 বিলিয়ন বিদেশে চলে গেছে গত 16 বছরে। $234 বিলিয়ন। এটা আমাদের প্রধান উপদেষ্টা আমেরিকান প্রতিনিধি দলের কাছে এটা প্রকাশ করেছেন যে এই টাকা উদ্ধারের ব্যাপারে। তো এই $234 বিলিয়ন যদি আমাদের থাকতো, এখন আমরা $20 বিলিয়ন আমাদের রিজার্ভ বলা হয়। তো কোথায় আছি আমরা? 234 থাকলে পরে তো আমরা আরও 10 বছর সামনে এগিয়ে যেতে পারতাম। এছাড়া তো বেসরকারিভাবে আরও অনেক কিছু শোনা যায়, আজগুবি, মানে হাজার হাজার কোটি টাকা আমাদের পাচার হয়ে গেছে। আমাদের টাকা নিয়ে সিঙ্গাপুরে অন্যতম ধনীতে পরিণত হয়েছেন বাংলাদেশের একজন ব্যবসায়ী। তো এইরকম তো মালয়েশিয়া, কানাডা, আমেরিকা, ইংল্যান্ডে সেকেন্ড হোম, থার্ড হোম অনেক কিছু বানাইছেন অনেকে। তো এই অবস্থা থেকে একটা মানুষের দুনিয়াতে বাঁচার জন্য কত টাকার প্রয়োজন, কত টাকা হলে একটা মানুষ চলতে পারে, তো দেখা যায় যে এটা মানে অবিশ্বাস্য কাহিনী। একটা দেশের রাষ্ট্রের এত সম্পদ নাই যে সম্পদ আমাদের লুট হয়ে গেছে। তো তারপরেও এখন এই আগস্ট বিপ্লব ওই আমরা বলতে পারি গণ অভ্যুত্থান, গণ বিপ্লব যাই হোক, এটা তারা স্বাধীনতার 50 বছর পরে এই অবস্থাটা সৃষ্টি হয়েছে, মানে এই আন্দোলনটা হয়েছে। কিন্তু আমি তো একজন নাগরিক হিসেবে, বয়স্ক নাগরিক হিসেবে আশা ছেড়ে দিয়েছিলাম যে দেশের হয়তো আর কোনো পরিবর্তন হবে না। এখন যে পরিবর্তনের একটা ধারা সূচিত হয়েছে, সেই ধারাটাকে অব্যাহত রাখতে হবে। রাজনীতিবিদদেরকেও সৎ হতে হবে, খালি সাংবাদিকদেরকে সৎ হলে হবে না। রাজনীতিবিদ, জনসাধারণ তো অনেক সময় দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকেন, কারণ পরিবেশ তাদেরকে বাধ্য করে বিভিন্নভাবে যে তার নিজের স্বার্থ হাসিলের জন্য তিনি অবৈধ পন্থা বেছে নেন। তো মন মানসিকতার দিক দিয়ে সবার সুশিক্ষা প্রয়োজন। এই জন্য এডুকেশন সাইডেও আমাদের গুরুত্ব দিতে হবে, যে নৈতিকতা শিক্ষা দিতে হবে মানুষকে, বাচ্চাদেরকে, শিশুদেরকে, যে বড় হয়ে যেন সে আদর্শ নাগরিক হয়, যোগ্য নাগরিক হয়, সৎ নাগরিক হয়। তাহলে ইনশাল্লাহ আমরা হয়তো দেখে যেতে পারবো না আমাদের পরবর্তী বংশধর সুন্দর। ইকবাল ভাই, আসলে অনেক কিছু জানার ছিল, আরও অনেক গল্প শোনার ছিল। এত স্বল্প সময়ে আপনার 73, 74, 75, 57 বছরের সাংবাদিকতা, আইন পেশা, 42 বছর, আসলে সম্ভব না এই স্বল্প সময়ের মধ্যে জানা। তারপরও আমরা সমৃদ্ধ হতাম যদি আরেকটু সময় পেতাম। কিন্তু সময় স্বল্পতার কারণে আজকের মতো বিদায় নিচ্ছি। তার আগে কৃতজ্ঞতা প্রকাশ করছি, এত ব্যস্ততার মধ্যেও আপনি আমাদের সময় দিয়েছেন। আমি সত্যি আনন্দিত। আসলে আমার মানে অত্যন্ত প্রিয় সিলেটের ডাক, এটা আমার রক্তের সাথে মিশে আছে। সিলেটের ডাকের সাংবাদিক যারা আছেন, আরও যারা বিভিন্ন বিভাগে কাজ করছেন সিলেটের ডাকের, আমি মনে করি যে আমার পরিবারের সদস্য। এবং আপনাদের আসলে আমার সাংবাদিকতার প্রেরণা যারা দেন, এর মধ্যে সিলেটের ডাক কিন্তু অন্যতম। আমার উৎসাহ যোগায়। আমার অনেক সময় মনে হয় যে আমি যদি সাংবাদিকতা ছেড়ে দিই, তাহলে সিলেটের সেই পরিচিত মুখগুলো, সেই সাংবাদিকদেরকে সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি ইংল্যান্ডে যাওয়ার পরেও এখানে সাত্তার ভাই সহ অনেকের সাথে দেখা হয়েছে। আশিক ভাই জীবিত নেই, জুবাইর ভাই ইংল্যান্ড আছেন বোধহয়, আপনারা যারা আছেন। তো এমনিভাবে অনেকের কথা কিন্তু মনে হয়। এবং আমি এমন কোনো কাউকে পাই নাই যারা কোনো সময় আমার সাথে অন্য ভাষায় কথা বলেছেন। বিশেষ করে ঢাকার সাংবাদিকরা যেভাবে কথা বলে আমাদের সাথে মফস্বলে, অনেক সময় মনে করে যে মফস্বলে যারা কাজ করে এরা কম শিক্ষিত বা এই ধরনের কোনো নাই,
লোক না, যার সাথে সুন্দর করে কথা বলতে হবে। তো আসলে সিলেটের ডাকে ওই যে কথা প্রথমে বলেছিলাম যে সিলেটের ডাকে সাংবাদিকদের ব্যবহারে আমি অত্যন্ত আনন্দিত, অভিভূত, এবং এটা আমার জীবনের একটা বড় মানে সুখের স্মৃতি এটা আমার, যে সিলেটের ডাকের সাথে আমার মতো একজন নগণ্য লোকের একটা ভালো সম্পর্ক ছিল। সবাই আমাকে ভালোবাসেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। যখন যে ক্ষেত্রে দেখা হয় সিলেটের ডাকে সবার প্রতি আমার সশ্রদ্ধ অভিনন্দন, ভালোবাসা রইল। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তাহলে হয়তো আবার আসবো। একটা দীর্ঘদিনের প্রতীক্ষা ছিল আমার, মানে সিলেটে আসলে আপনাদেরকে দেখে যাব। তো আজকে সেই সুযোগটা হয়েছে, এটা আল্লাহর জন্য কাছে আমার অশেষ কৃতজ্ঞতা। আল্লাহর মেহরবানিতে আজকে আমি সিলেটে থেকেছি, আপনাদের সাথে বসার বা কথা বলার সুযোগ পেয়েছি। সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। যতদিন জীবিত আছি এবং এনার্জি আছে ততদিন যেন সাংবাদিকতা অন্তত করতে পারি। আইন তো করি আর না করি, সাংবাদিকতায় যাতে সম্পৃক্ত থাকতে পারি, এইটুকু দোয়া আপনাদের কাছে চাই। সবাই ভালো থাকেন। আপনিও আমাদের আদর্শ হয়ে থাকুন, আমরা গর্বিত আপনাকে কাছে পেয়ে। দর্শক, আজকের মতো এখানেই। আগামীতে এরকম নতুন কোনো আলোকিত মানুষ নিয়ে আপনাদের সামনে হাজির হব। শুভরাত্রি।